কষ্টার্জিত টাকা ভালো লাগুক অথবা না লাগুক, ইচ্ছা হোক অথবা না ইচ্ছা হোক, আমাদেরকে ট্যাক্স দিতেই হয়। আইনগতভাবে আমরা ট্যাক্স দিতে বাধ্য। কিন্তু যদি আগে থেকে ট্যাক্স প্ল্যানিং করা যায় এবং নির্ধারিত খাতে নির্ধারিত সময়ে বিনিয়োগ করা যায়, তাহলে কিন্তু আমরা এই পদেয় কর থেকে অনেকটাই কর ছাড় পেয়ে যেতে পারি, যা আইনের ভাষায় বলে আয়কর রেয়াত। আলোচনা বিষয় কর কমাতে কিভাবে আয়কর রেয়াত নিতে হয়, কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যায়, কখন বিনিয়োগ করতে হবে, কিভাবে আয়কর রেয়াত নির্ধারণ করতে হবে এবং সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ আয়কর রেয়াত সুবিধা পাওয়া যায়, সবকিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আয়কর রেয়াত সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আয়কর রেয়াত বা ট্যাক্স রিবেট হলো আপনার পদেয় আয়করের উপর একটি ছাড় বা সুবিধা, যা সরকার নির্দিষ্ট কিছু বিনিয়োগের ক্ষেত্রে করদাতাদের উৎসাহিত করার জন্য দিয়ে থাকে। এই আয়কর রেয়াতের মাধ্যমে কি হয়, আপনি আপনার কর সাশ্রয় হয়। আয়কর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর ছাড় পাবেন। সরকার অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং সেই সাথে আপনার করের চাপও অনেকটাই কমে। তো এখন আমরা দেখে নিই যে কোথায়, কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যায়। বিভিন্ন তহবিল ও সিকিউরিটিতে যদি আমরা বিনিয়োগ করি এবং নির্ধারিত দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠানে যদি অনুদান দেওয়া যায়, তাহলে আয়কর রেয়াত পাওয়া যায়। এইখানে তহবিল যেমন বীমা প্রিমিয়াম, আপনার নামে যদি জীবন বীমা করা থাকে এবং সেই জীবন বীমার জন্য আপনি যে প্রিমিয়াম দেন, সেই প্রিমিয়ামটি কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে। তবে এখানে শর্ত থাকে যে আপনার মোট বীমাকৃত অঙ্কের সর্বোচ্চ 10% আপনি জীবন বীমা প্রিমিয়াম হিসেবে কর রেয়াতযোগ্য বিনিয়োগের সুবিধা পাবেন। যদি উদাহরণ বলি, আপনার মোট বীমাকৃত অঙ্কের পরিমাণ যদি হয় 10 লক্ষ টাকা আর আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা এই বীমাকৃত অঙ্কের জন্য প্রিমিয়াম দিয়ে থাকেন এবং বছরে 1,20,000 টাকা জীবন বীমা প্রিমিয়াম দিলেও আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা 10%, অর্থাৎ 1 বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে জীবন বীমা প্রিমিয়ামের বিনিয়োগটি দাবি করতে পারবেন। এছাড়াও সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের চাঁদা, অনুমোদিত বার্ধক্য তহবিলের চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে। এছাড়াও সরকারি সিকিউরিটি যেমন ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র কোনো অর্থ বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। মিউচুয়াল ফান্ড বা ইটিএফেও সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। আর যদি আপনার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস থাকে, তাহলে আপনি সর্বোচ্চ ওই ডিপিএস এর 1,20,000 টাকা পর্যন্ত কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। এছাড়াও পুঁজিবাজারে আপনার যে ইনভেস্টমেন্ট থাকে, ওই নির্ধারিত অর্থ বছরে আপনি যে বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের অংশটি আপনি কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। এছাড়াও দাতব্য সেবামূলক প্রতিষ্ঠান যেমন জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত দাতব্য হাসপাতালের দান, প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিষ্ঠানে দান, জাকাত তহবিলের দান। এই জাকাত তহবিল কিন্তু অবশ্যই সরকারি জাকাত তহবিল হতে হবে। সরকার অনুমোদিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের দান এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠানের অনুদান। এখানে যে তালিকাগুলো দেয়া আছে, এই নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি অনুদান দেন, তাহলে সেই অনুদান আপনার কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে। এখন আমরা দেখি কখন বিনিয়োগ করতে হবে। আয়কর রেয়াত নিতে হলে যেই কর বর্ষে আপনি আয়কর রেয়াত নিবেন, সেই কর বর্ষ শুরু হওয়ার আগেই কিন্তু আপনার বিনিয়োগটি সম্পন্ন করতে হবে। যেমন আমাদের কর বর্ষ ২০২৫-২৬, এই কর বর্ষে রেয়াত নিতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে ২০২৪ সালের ১লা জুলাই থেকে ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত। অর্থাৎ যে কর বর্ষে আপনি রেয়াতের সুবিধা নিতে চাচ্ছেন, ঠিক আগের বছরের ১লা জুলাই থেকে সেই কর বর্ষের ৩০শে জুন পর্যন্ত সময়ের মধ্যে বিনিয়োগ সম্পন্ন করতে হবে। এখন আমরা দেখি এই আয়কর রেয়াত কিভাবে নির্ণয় করা যায়। আয়কর রেয়াত নির্ণয় করার ক্ষেত্রে ৩ টি বিষয় বিবেচনা করা হয়। মোট আয়ের ৩%, মোট বিনিয়োগের ১৫% অথবা ১০ লক্ষ টাকা। এই ৩ টির মধ্যে যেটি কম হয় সেটি আপনার আয়কর রেয়াত হিসেবে গণ্য হয় বা সেটি আপনার আয়কর রেয়াত। তবে এখানে মোট আয় বলতে কিন্তু কর অব্যাহত প্রাপ্ত আয়, যেমন পেনশন হতে আয়, হ্রাসকৃত হার প্রযোজ্য আয়, যেমন হাঁস-মুরগি খামার হতে আয়, অংশীদারি ফার্ম থেকে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত করদায় যেমন সঞ্চয়পত্র হতে আয়, প্রযোজ্য আয় বাদ দিয়ে আপনার মোট আয় পরিগণনা করতে হবে। আয়কর রেয়াত কিভাবে নির্ণয় করা যায়, সেই বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য এক্সেল শিটে আমরা সরাসরি একটা এক্সাম্পল অনুসরণ করি। আমি আশা করি যে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমাদের এই এক্সাম্পলে একজন ব্যক্তির বিজনেস থেকে আয় আছে ৮ লক্ষ টাকা, হাউস প্রপার্টি থেকে আয় আছে ২ লক্ষ টাকা, ল্যান্ড সেল আছে ১০ লক্ষ টাকা, ব্যাংক ইন্টারেস্ট আছে ২০,০০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট আছে ১ লক্ষ টাকা এবং আইটি ফ্রিল্যান্সিং থেকে তার
আয় আছে ৳৫০,০০০। সব মিলে তার আয়ের পরিমাণ ৳২১,৭০,০০০। এখন আমাদের ১ম কাজ হচ্ছে তার সম্পূর্ণ আয় থেকে কর রেয়াতযোগ্য আয়ের জন্য যে মোট আয় বের করতে হয়, সেই মোট আয়টা কিভাবে বের করব? এখান থেকে বিজনেস আয় অবশ্যই আমাদের এখানে আসবে। তারপর হাউস প্রপার্টি আয়, এটাও আমরা নিব। ল্যান্ড সেল আয়, এটি চূড়ান্ত করদায় আয়। তাই এই আয়টি আমাদের আয়কর রেয়াত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য না। ব্যাংক ইন্টারেস্ট আসবে। সঞ্চয়পত্র ইন্টারেস্টের আয়টাও চূড়ান্ত করদায় আয়। তাই এই ক্ষেত্রে আসবে না। আইটি ফ্রিল্যান্সিং আয় কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তাই এই আয়ও আমাদের এখানে গণ্য হবে না। এখানে দেখা গেল মোট আয়ের পরিমাণ ৳১০,২০,০০০। এই ৳১০,২০,০০০ যদি ৩% করি তাহলে আমাদের এখানে আসে ৳৩০,৬০০। আর ধরে নিলাম যে আমাদের ইনভেস্টমেন্ট আছে টোটাল ৳২,০০,০০০। এই ৳২,০০,০০০ 15% করলে আসে ৳৩০,০০০। আর সর্বোচ্চ ৳১০,০০,০০০ যে স্ল্যাব আছে সেই স্ল্যাব। এই ৩ টার ভিতরে সর্বনিম্ন হচ্ছে ৳৩০,০০০। অর্থাৎ ইনভেস্টমেন্টের যে ৳২,০০,০০০ ছিল তার 15% ৳৩০,০০০। এইটাই কিন্তু তার টোটাল ট্যাক্স থেকে আয়কর রেয়াত বা কর ছাড় হিসেবে গণ্য হবে। তার যদি ইনভেস্টমেন্ট বাড়তো, ধরে নিলাম এখানে তার ইনভেস্টমেন্ট আসছে ৳২,৫০,০০০। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আয়ের যে ৩% ৳৩০,৬০০ এইটি হচ্ছে এই ৩ টের ভিতরে সর্বনিম্ন। তাই এক্ষেত্রে তার আয়কর রেয়াতের পরিমাণ হবে ৳৩০,৬০০। এখানে একটা বিষয় দেখুন, উনি ৳২,৫০,০০০ ইনভেস্ট করছিল, কিন্তু উনার ইনভেস্টটা বেশি হলেও উনি কিন্তু সেই পরিমাণে আয়কর রেয়াত পান নাই। কারণ উনার টোটাল ইনকাম কম। তাই এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে সর্বনিম্ন কত টাকা ইনভেস্টমেন্ট করলে বা বিনিয়োগ করলে সর্বোচ্চ আয়কর রেয়াত সুবিধা পাওয়া যাবে? এর একটা সহজ উত্তর হচ্ছে আমাদের যে মোট আয় আছে, মোট আয় বলতে হচ্ছে ওই কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত হার আয়, চূড়ান্ত করদায় আয় বা অংশীদারি ফার্ম থেকে শেয়ার আয়, এইগুলো বাদ দিয়ে যে আয় থাকে সেই আয়। এই আয়ের যদি আমি 20% ইনভেস্টমেন্ট করি তাহলে আমি সর্বোচ্চ আয়কর রেয়াত সুবিধা পাবো। যেমন এইখানে দেখুন আমাদের এই মোট আয়ের 20% হচ্ছে ৳২,০৪,০০০। আমি যদি এই ইনভেস্টমেন্টে ৳২,০৪,০০০ লিখি তাহলে কিন্তু দেখুন আমাদের মোট আয়ের ৩% এবং ইনভেস্টমেন্টের 15% দুইটাই সমান, সমান হচ্ছে। এর কম হলে কিন্তু আমরা মোট আয়ের ৩% এর যে ৳৩০,৬০০ হয়েছিল সেই রিবেটটা পাবো না। যেমন আমি যদি এখানে দিই ৳২,০০,০০০, সেক্ষেত্রে আমার অ্যালাওয়েবল ইনভেস্টমেন্টের 15% আসে ৳৩০,৩০০, যেটি আমার মোট আয়ের ৩% থেকে কম। তাই আমি এক্ষেত্রে শুধু ইনভেস্টমেন্টের কম থাকার কারণে আমি কিন্তু রেয়াতটাও কম পাবো। আমার এক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যদি ৳২,০৪,০০০ হয় তাহলে আমি আয়কর রেয়াতের সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবো। এখন একটা মজার প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যে সর্বোচ্চ তো আয়কর রেয়াত নিতে পারবো ৳১০,০০,০০০। এই সর্বোচ্চ আয়কর রেয়াত ৳১০,০০,০০০ নিতে হলে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? এখন ইনভেস্টমেন্টের সাথে যেহেতু আমাদের আয়টাও জড়িত, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সহজ হিসাব বলে দিই। আপনার যদি সর্বনিম্ন আয় হয় ৳৩,৩৩,৩৩,৩৩০ ওইটার 20% করলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি সর্বোচ্চ আয়কর রেয়াতের সুবিধা অর্থাৎ ৳১০,০০,০০০ আয়কর রেয়াত পাবেন। আমরা একটু সরাসরি এখানে উদাহরণই দেখি। আমি আমার কাজের সুবিধার জন্য সবগুলো মুছে দিলাম। ধরলাম যে শুধু তার বিজনেস থেকেই আয় আছে ৳৩,৩৩,৩৩,৩৩০ দেখুন, ৳৩,৩৩,৩৩,৩৩০ 3% হচ্ছে ৳১০,০০,০০০, যা আমাদের সর্বোচ্চ আয়কর রেয়াতের লিমিট। যেহেতু এখানে ইনভেস্টমেন্ট কম, সেহেতু কিন্তু আমরা এই লিমিটটা অ্যাভেইল করতে পারতেছি না। এর জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের যে টোটাল আয়, এই আয়ের 20%, অর্থাৎ আমি এই যে এখানে আমাদের সূত্র দিয়ে আগেই বের করে রাখছিলাম, ৳৬৬,৬৬,৬৬০ যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা আমাদের সর্বোচ্চ আয়কর রিবেটের সুবিধা বা আয়কর রেয়াতের সুবিধাটি পাবো। আজকের এই সেশন থেকে যা, যা শিখতে পারলাম, আয়কর রেয়াত আপনার কর পরিশোধের বোঝা কমায় এবং বিনিয়োগে উৎসাহিত করে। সঠিক সময় সঠিক খাতে যদি বিনিয়োগ করা যায় তাহলে আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন।
যেই বছরে আয়কর রিয়াতের সুবিধা নিতে চাচ্ছেন, সেই কর বছর শুরু হওয়ার আগেই কিন্তু আপনার বিনিয়োগটা সম্পন্ন করতে হবে। এই এক্সেল শিটে যেইটা দেখালাম, সেই অনুযায়ী যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ ৳১০,০০,০০০ পর্যন্ত আয়কর রেয়াত নিতে পারবেন। তো এই ছিল আয়কর রেয়াত সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং এইভাবে যদি আপনি আগে থেকে ট্যাক্স প্ল্যানিং করে নির্ধারিত খাতে নির্ধারিত সময়ের ভিতরে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি আপনার যে করের যে বোঝা অনেকটাই কমাইতে পারবেন। আশা করি আয়কর রিয়াত সম্পর্কে সম্পূর্ণ বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আয়কর সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশন স্লাইডটা দেখালাম, এই প্রেজেন্টেশন স্লাইডটা যদি আপনার প্রয়োজন মনে করেন অথবা এক্সেল শিটটা যদি প্রয়োজন মনে করেন কমেন্টেও আমাকে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো সরবরাহ করতে। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।